জানেন কেন পালিত হয় রথযাত্রা? এই উৎসবের নেপথ্যে কি কি কারণ লুকিয়ে আছে? এই উৎসবের বিশেষ অঙ্গই বা কি? কোন রথের কি নাম? কিভাবে গড়ে তোলা হয় রথগুলি? জেনে নিন এই সমস্ত তথ্য আমার আজকের এই ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরীর রথযাত্রা হল বিশ্বের বৃহত্তম রথযাত্রা। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ একটি উৎসব বলেই পরিচিত এই রথযাত্রা। রথযাত্রার উৎপত্তি হিন্দু পুরাণে। জগতের নাথ শ্রী জগন্নাথ দেব তার দাদা বলরাম ও ছোট বোন সুভদ্রা দেবীকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি যান, আর এই মাসির বাড়ি যাওয়াকেই বলে রথযাত্রা। রথের দড়ি একবার স্পর্শ করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই সময় পুরীতে জড়ো হন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে রথযাত্রার পেছনে 9টি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1. কথিত আছে প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রী জগন্নাথ, বলভদ্র, বলরাম দেব এবং সুভদ্রা দেবী 108 কলস জল দিয়ে স্নান যাত্রা সম্পূর্ণ করেন। এই পবিত্র স্নানের পর 3 ভাই বোন অসুস্থ হয়ে পড়েন বলেই মনে করা হয়। এই স্নান যাত্রার পর নিয়ম করে 14 দিন মন্দির বন্ধ থাকে। এই সময়কালকে জগন্নাথের লীলা বা অনাসরা পর্যায় বলা হয়। এরপরে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে নেত্র উৎসব এবং নবযৌবন উৎসবের মাধ্যমে দেবতারা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ভক্তদেরকে দর্শন দেন এবং মন্দিরের দরজা আবারও খুলে দেওয়া হয়। কেউ কেউ মনে করেন যে এই সময় মূর্তিগুলি 14 দিনের বিরতির রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য করা হয়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 দেবতা 3টি আলাদা আলাদা রথে চড়ে রথযাত্রা উৎসবে গুন্ডিচা মন্দিরে যান। এই রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এবং 1 সপ্তাহ ধরে চলে। রথযাত্রার সময় বলরামের রথ থাকে সামনের দিকে, সুভদ্রার রথ মাঝখানে আর জগন্নাথের রথ থাকে পেছনে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 1 সপ্তাহ ধরে গুন্ডিচা মন্দিরে থাকেন। এই সময় ভক্তেরা তাদের দর্শন করতে পারেন। প্রতি বছর জগন্নাথ দেব তার মাসির বাড়িতে বেড়াতে যান গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মন্দিরে থাকাকালীন জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এবং তখন তার মাসি তাকে পথ্য দিয়ে সুস্থ করে তোলে। 3. পুরীতে রথযাত্রার কেন্দ্রবিন্দু হলেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার বিশাল 3টি রথ। প্রতি বছর নতুন করে তৈরি রথগুলি শুধুমাত্র অসাধারণ কাজের নিদর্শনই নয়, বরং ঐতিহ্য বিশ্বাসের প্রতীক। রথ তৈরির জন্য নির্দিষ্ট ধরনের কাঠ ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে পাইন, দেবদারু, ফাঁসি, ডাউন্স ইত্যাদি কাঠ। এই কাঠগুলি বিশেষভাবে বাছাই করা হয় এবং রথযাত্রার অন্তত 1 বছর থেকেই সংগ্রহ করে রাখা হয়। রথের কাঠ সংগ্রহের জন্য একটি বিশেষ অনুষ্ঠান পালিত হয়। শুভ মুহূর্তে মন্দির কর্তৃপক্ষ রাজ্যের বন বিভাগ থেকে নির্ধারিত পরিমাণ কাঠ সংগ্রহ করে। সোনার কুঠার দিয়ে কাঠগুলি কাটা হয় এবং এই কাঠ একজন বিশেষ ব্যক্তি সম্পাদন করেন। রথের কাঠামো তৈরির জন্য কাঠের টুকরোগুলিকে সুঁট, লতাপাতা ও আঠা দিয়ে একে অপরের সাথে যুক্ত করা হয়। কোনো পেরেক বা নাট বল্টু ব্যবহৃত হয় না। রথগুলিকে বিভিন্ন রঙের কাপড়, পতাকা ও মূর্তি দিয়ে সুসজ্জিত করে তোলা হয়। রথের চারপাশে ঐতিহাসিক ও পুরাণ কাহিনী আঁকা হয়। 4. জগন্নাথের রথ সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু রথ, যা নন্দক নামে পরিচিত। এর রং লাল ও হলুদ। বলরামের রথ ভলুব নামে পরিচিত। এটি জগন্নাথের রথের চেয়ে বড় হয় অথবা ছোটও হয়। এটি লাল ও সবুজ কাপড় দিয়ে আবৃত। সুভদ্রার রথ দেবীদলন বা দর্পদলন নামে পরিচিত। এটি সবচাইতে ছোট রথ। এটি লাল ও কালো রঙের হয়ে থাকে। 5. এরপর জগন্নাথ সেরে উঠলে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে নগর ভ্রমণে বের হন, যে যার রথে চড়ে। এটি রথযাত্রা। 6.
কথিত আছে সকলেই রথ টানার সুযোগ পায় না, যিনি বা যারা এই সুযোগ পান নিজেদের অত্যন্ত ভাগ্যবান বলেই মনে করেন। তারা আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতেই রথ যাত্রার আয়োজন করেন। 7, আরেকটি দিন হলো হেরা পঞ্চমী, যেদিন মা লক্ষ্মী আসেন জগন্নাথ দেবকে খুঁজতে। 8, আষাঢ় মাসের দশমীতে সমস্ত রথ আবারও মূল মন্দিরের দিকে এগোতে শুরু করে, যা কিনা বহুদা যাত্রা নামে পরিচিত। 9, অবশেষে রথগুলো নিজেদের মন্দিরে ফিরে আসে। এরপর একাদশীর পরদিন সকলের উদ্দেশ্যে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ও মূর্তিগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।